আচ্ছা, সবাই আমাকে একটু জানাও তো যে বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে আর বোর্ড কি দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি, এটা একটু জানাও সবাই, হ্যাঁ? সবাই আস্তে আস্তে আমরা একটু 2 মিনিট দেখি। আজকে আমাদের টপিক হচ্ছে মায়োকার্ডিয়াম অ্যান্ড ইটস কন্ট্রাকশন। আচ্ছা, আমার সাউন্ড কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এটা বলো তো, সাউন্ড ক্লিয়ার কিনা। আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে মায়োকার্ডিয়াম অ্যান্ড ইটস কন্ট্রাকশন পার্ট 2। আগের দিন আমরা দেখছিলাম যে একটা মায়োকার্ডিয়ামে, আচ্ছা হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার হচ্ছে। আগের দিন আমরা দেখছিলাম কি একটা মায়োকার্ডিয়ামে তোমার কন্ট্রাকশন হওয়ার জন্য কিভাবে কন্ট্রাকশন প্রসেসটা হয়, ঠিক আছে। আজকে আমরা দেখব হচ্ছে অ্যাড্রেনার্জিক রিসেপ্টর। ফার্স্ট ক্লাসে যারা করছে ওরা তো জানবা যে অ্যাড্রেনার্জিক রিসেপ্টরে তোমার মায়োকার্ডিয়াম যে কন্ট্রাকশন করে এটা বাড়ে। আর তোমার সবাই কি ঈদ নিয়ে ব্যস্ত নাকি? এখনো মাত্র 42 জন, ঠিক আছে। আমরা ক্লাস শুরু করে দিতে পারি আস্তে আস্তে। মোটামুটি মানুষজন আসছে, যারা যারা আসা শুরু করছে আমরা ওদেরকে নিয়ে শুরু করতে পারি ক্লাস। আচ্ছা, আমরা দেখি আগের দিন আমরা কি পড়ছি। আগের দিন পড়ছি হচ্ছে এটা যদি আমার একটা মায়োকার্ডিয়াম, এটা একটা মায়োকার্ডিয়াম হিসেবে আমি ইমাজিন করি, হ্যাঁ। এটা হচ্ছে একটা মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়ামের এখানে এখানে হচ্ছে মেকানিক্যাল ওরিয়েন্টেড সোডিয়াম চ্যানেল, ঠিক আছে। মেকানিক্যাল ওরিয়েন্টেড সোডিয়াম চ্যানেল। আর কি ছিল? আর ছিল হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ছিল। এখানে সবুজগুলো হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল। আর ধরো লালগুলো হচ্ছে কি? লালগুলো হচ্ছে পটাশিয়াম চ্যানেল, ঠিক আছে। লালগুলো পটাশিয়াম চ্যানেল, লালগুলো পটাশিয়াম চ্যানেল। তো আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে, আগের দিন আমরা দেখছি কিভাবে মায়োকার্ডিয়ামটা উত্তেজিত হওয়ার পরে কন্ট্রাকশন করে। মানে বিটা অ্যাড্রেনার্জিক, আমরা দুইটা জিনিস মাথায় রাখবো যে বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর, বিটা বিটা অ্যাড্রেনার্জিক অ্যাড্রেনার্জিক নার্জিক, আর হচ্ছে কোলিনার্জিক কোলিনার্জিক। এখন বিটা অ্যাড্রেনার্জিক মানে কি? বিটা অ্যাড্রেনার্জিক মানে হচ্ছে বিটা রিসেপ্টর থাকবে, বিটা রিসেপ্টরে কাজ করার পরে, বিটা রিসেপ্টরে কারা কারা কাজ করে? বিটা রিসেপ্টরে কাজ করে হচ্ছে এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন। এরা হচ্ছে হার্টের কন্ট্রাক্টাইলিটি বাড়ায়, মানে হার্টকে সংকোচন করার জন্য শক্তি বেশি দেয়। আর কোলিনার্জিক রিসেপ্টর যারা, এরা কি করে? এরা হচ্ছে হার্টের যে কন্ট্রাকশন পাওয়ার এটাকে কমায়, ঠিক আছে। তাহলে অ্যাড্রেনার্জিক রিসেপ্টর হচ্ছে হার্টের কন্ট্রাক্টাইলিটি, ঠিক আছে। কন্ট্রাক্টাইলিটি। বিটা রিসেপ্টর ও বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর যেগুলো, এগুলো হচ্ছে হার্টের কন্ট্রাক্টাইলিটি বাড়ায়। আর তোমার কোলিনার্জিক রিসেপ্টর যেগুলো, এগুলোর মধ্যে এগুলো কি করে? এগুলার কাজ হচ্ছে হার্টের কন্ট্রাক্টাইলিটিকে কমায়। এখন কোলিনার্জিক রিসেপ্টর আমি যদি চিন্তা করি,
এটা হচ্ছে কোলিনার্জিক রিসেপ্টর, ঠিক আছে? এটা ধরো কোলিনার্জিক রিসেপ্টর, এটার নাম হচ্ছে M2, ঠিক আছে? এখন কোলিনার্জিক রিসেপ্টরে কিভাবে হার্টের কন্ট্রাক্টাইলিটিটা কমায় এটা আমরা দেখব। ধরো M2 রিসেপ্টরে কাজ করবে কে? M2 রিসেপ্টরে কাজ করবে হচ্ছে তোমার অ্যাসিটাইল কোলিন। যেহেতু অ্যাসিটাইল কোলিন এসে M2 রিসেপ্টরে কাজ করে, এজন্য M2 রিসেপ্টরটাকে বলা হয় হচ্ছে কোলিনার্জিক রিসেপ্টর, ঠিক আছে? এখন অ্যাসিটাইল কোলিন কাজ করতেছে হচ্ছে M2 এর উপর, এজন্য এটাকে বলা হয় হচ্ছে কোলিনার্জিক রিসেপ্টর। এখন কোলিনার্জিক রিসেপ্টরের কাজ কি? কোলিনার্জিক রিসেপ্টরের হচ্ছে হার্টের কন্ট্রাকশন পাওয়ারটাকে কমানো। হার্টের কন্ট্রাকশন পাওয়ার কিভাবে কমে আমরা এখন দেখবো। ওইটার হচ্ছে উল্টা, আমরা আগের দিন কি দেখছি, হার্টের সিম্প্যাথেটিক স্টিমুলেশনে হার্টের কন্ট্রাক্টাইলিটি বাড়ে, আর প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনে হার্টের কন্ট্রাক্টাইলিটি কমে। প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন মানে কি? প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন হচ্ছে ধরো এদিক দিয়ে ভ্যাগাস নার্ভ, এটা একটা ভ্যাগাস নার্ভ, ভ্যাগাস নার্ভ থেকে অ্যাসিটাইল কোলিন, এই যে এই অ্যাসিটাইল কোলিনটা সিক্রেশন হবে। এই অ্যাসিটাইল কোলিনটা সিক্রেশন হয়ে M2 রিসেপ্টরে এটা আসবে, ঠিক আছে? M2 রিসেপ্টরে আসার পরে আমরা অ্যাড্রেনার্জিকে কি পড়ছিলাম, যে জি স্টিমুলেটরি প্রোটিন থাকে না? এখন M2 রিসেপ্টরে থাকে হচ্ছে জি ইনহিবিটরি প্রোটিন থাকে, ঠিক আছে? জি ইনহিবিটরি প্রোটিনের তিনটা পার্ট থাকে, ঠিক আছে? আলফা ইনহিবিটরি, বিটা ইনহিবিটরি, গামা ইনহিবিটরি, ঠিক আছে? তাহলে অ্যাসিটাইল কোলিন এসে M2 রিসেপ্টরে বাঁধলো, M2 রিসেপ্টর হচ্ছে জি ইনহিবিটরি প্রোটিনকে উদ্দীপ্ত করলো। জি ইনহিবিটরি প্রোটিনের ইউনিট হচ্ছে তিনটা, আলফা ইনহিবিটরি, বিটা ইনহিবিটরি, গামা ইনহিবিটরি, ঠিক আছে? এখন তোমার আলফা ইনহিবিটরি, বিটা ইনহিবিটরি, গামা ইনহিবিটরি যখন উদ্দীপ্ত হবে, জি ইনহিবিটরি প্রোটিনটা কি করবে? জি ইনহিবিটরি প্রোটিনটা উদ্দীপ্ত করবে তোমার অ্যাডিনাইল সাইক্লেসকে। অ্যাডিনাইল সাইক্লেসকে উদ্দীপ্ত করার পরে সাইক্লেস, ঠিক আছে? অ্যাডিনাইল সাইক্লেসটা কি করবে? এটিপি থেকে সিএএমপি তে কনভার্ট করবে, সিএএমপি, ঠিক আছে? সিএএমপি তে কনভার্ট করার পরে সিএএমপি কাকে উদ্দীপ্ত করবে? সিএএমপি উদ্দীপ্ত করবে হচ্ছে প্রোটিন কাইনেজ এ, ঠিক আছে? আর প্রোটিন কাইনেজ এর কাজ কি? প্রোটিন কাইনেজ এর কাজ হচ্ছে এই যে ক্যালসিয়াম চ্যানেলগুলো ছিল এখানে ফসফেট যুক্ত করা, একটা ফসফেট যুক্ত করা। তো ফসফেট যুক্ত করলে কি হবে? এদিক দিয়ে বেশি বেশি ক্যালসিয়াম ঢুকতে পারবে, ঠিক আছে? বেশি বেশি ক্যালসিয়াম ঢুকতে পারবে। এখন দেখো, আমরা জানি কি, আমরা দেখছি হচ্ছে আগের দিন দেখছি কি, বিটা যে তোমার রিসেপ্টরটা আছে, বিটা রিসেপ্টর দিয়ে তোমার এই ফসফোরাইলেশনটাকে বাড়ায়। কিন্তু অ্যাসিটাইল কোলিন কি করবে? অ্যাসিটাইল কোলিন হচ্ছে ফসফোরাইলেশন কমাবে। কিভাবে কমাবে? এই যে অ্যাসিটাইল কোলিন এসে M2 রিসেপ্টরে কাজ করলো। M2 রিসেপ্টর হচ্ছে এই যে জি ইনহিবিটরি একটা প্রোটিন আছে, এটা তিনটা উপাদান দিয়ে গঠিত, তিনটা সাব ইউনিট দিয়ে গঠিত, আলফা, বিটা, গামা। তাহলে M2 কাকে উদ্দীপ্ত করলো? জি ইনহিবিটরি প্রোটিনকে। জি ইনহিবিটরি প্রোটিন কাকে উদ্দীপ্ত করলো? জি ইনহিবিটরি প্রোটিন অ্যাডিনাইল সাইক্লেসকে উদ্দীপ্ত করলো, ঠিক আছে? এই অ্যাডিনাইল সাইক্লেসটা কি করবে? এই অ্যাডিনাইল সাইক্লেসটা এটিপি কে সিএএমপি তে কনভার্ট করবে, ঠিক আছে? এই সিএএমপি প্রোটিন কাইনেজ এ কে উদ্দীপ্ত করে। তাহলে এটা যেহেতু একটা ইনহিবিটরি প্রসেস, কোলিনার্জিক রিসেপ্টরটা, এটা হচ্ছে সবকিছুকে কমাবে। অ্যাসিটাইল কোলিন এসে M2 কে উদ্দীপ্ত করলো, M2 জি ইনহিবিটরি কে উদ্দীপ্ত করলো, জি ইনহিবিটরি অ্যাডিনাইল সাইক্লেসকে ইনহিবিট করবে, ঠিক আছে? জি ইনহিবিটরি প্রোটিন কি করবে? অ্যাডিনাইল সাইক্লেসকে ইনহিবিট করবে। অ্যাডিনাইল সাইক্লেসকে ইনহিবিট করলে এটিপি থেকে কম সিএমপি তৈরি হবে, ঠিক আছে? আর কম সিএমপি যদি তৈরি হয় এটিপি থেকে, সিএমপি তাহলে কম প্রোটিন কাইনেজ এ কে উদ্দীপ্ত করবে। তাহলে প্রোটিন কাইনেজ এর অ্যাক্টিভিটি কমে যাওয়া মানে কি? ফসফোরাইলেশন অফ ক্যালসিয়াম চ্যানেল, এই যে এখানে যে ক্যাটায়নিক চ্যানেলগুলো আছে, ক্যাটায়নিক চ্যানেল মানে কি? ক্যাটায়ন ঢুকতেছে এই চ্যানেলগুলো দিয়ে। তাহলে এটাকে ক্যাটায়নিক চ্যানেল দিয়ে কম কম পরিমাণ ক্যাটায়ন ভিতরে প্রবেশ করবে, তাহলে আমার ফসফোরাইলেশন হবে কম কম। ফসফোরাইলেশন কম কম মানে কি? ফসফোরাইলেশন কম কম মানে হচ্ছে আমার হার্টের কন্ট্রাক্টিলিটিটা কমে যাবে, ঠিক আছে? এতটুকু পর্যন্ত বুঝছো কিনা সবাই?
ইনহিবিটরি প্রসেস হচ্ছে এটা। এখন দেখো আমি যদি নিচে গ্রাফটা আঁকি, গ্রাফটা আঁকলে হবে হচ্ছে এরকম। এসএ নোডের ক্ষেত্রে আমাদের গ্রাফটা এরকম ছিল, এসএ নোডের ক্ষেত্রে আমি গ্রাফটা পরে দেখাবো, ঠিক আছে? এমনি গ্রাফটা তো এরকম ছিল, এটা তো সবাই জানার কথা যেহেতু সিবিএস পড়ছো। এসএ নোডের ক্ষেত্রে অ্যাকশন পোটেনশিয়ালের গ্রাফটা হচ্ছে এরকম, এই যে এরকম। এটা হচ্ছে এই যে এই দাগ, যেটা এই দাগটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল দাগ, এই যে সবুজ দাগটা, আর এম পি। আর উপরের দাগটা কিসের দাগ? উপরের দাগটা হচ্ছে থ্রেশহোল্ড পোটেনশিয়ালের দাগ, ঠিক আছে? তো রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল থেকে যখন থ্রেশহোল্ড পোটেনশিয়াল আসবে তখন অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হয়, ঠিক আছে? এখন দেখো জি ইনহিবিটরি প্রোটিন দিয়ে যখন এখন আমি দেখব হচ্ছে ইনহিবিটরি প্রসেসটা। জি ইনহিবিটরি প্রোটিনকে যখন উদ্দীপ্ত করবে তখন আলফা, এই যে আলফাটা আছে, আলফাটা করবে হচ্ছে এই যে এই প্রসেসটা, এই সাইকেলটা চালু করবে। এই সাইকেলটা টোটাল ফসফোরাইলেশন যে কমাই ফেলতেছে আমার সেলের, কার্ডিয়াক সেলের যে ফসফোরাইলেশনটা কমাচ্ছে, এটা করে কি? এটা হচ্ছে আলফা 1। বিটা আর গামা কি করবে? বিটা আর গামা হচ্ছে সেলের এখানে পটাশিয়াম, লিগি পটাশিয়াম চ্যানেল থাকে না, লিগি পটাশিয়াম দিয়ে বেশি বেশি পটাশিয়াম বের করে দিবে সেল থেকে, ঠিক আছে? বেশি বেশি পটাশিয়াম, বিটা আর গামাটা, ঠিক আছে? এই পোর্শনটা কি করবে? সেল থেকে বেশি বেশি পটাশিয়াম বের করে দিবে। সেল থেকে বেশি বেশি পটাশিয়াম বের করে দেওয়া মানে কি? সেলের নেগেটিভিটি বেড়ে যাওয়া না, যেহেতু পটাশিয়ামটা একটা পজিটিভ আয়ন। এই পটাশিয়ামকে যখন সেল থেকে বেশি বেশি বের করে দিবে তখন সেলের নেগেটিভিটিটা বেড়ে যাবে, তখন সেলের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা বেশি নেগেটিভ হয়ে যাবে। তাহলে এই যে সবুজ দাগ থেকে নিচে নেমে যাবে দাগটা, তাই না? রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালের দাগটা নিচে নেমে যাবে, ঠিক আছে? নিচে নেমে যাবে। আর এদিকে হবে কি? এই আলফাটা কি করবে? আলফাটা এই সাইকেল, এই যে আলফা হচ্ছে অ্যাডিনাইল সাইক্লেস কম তৈরি করবে। অ্যাডিনাইল সাইক্লেসকে ইনহিবিট করলে এটিপি থেকে সিএমপি কম হবে। সিএমপি কম হইলে এটা প্রোটিন কাইনেজ এ কে স্টিমুলেট করবে কম, তাহলে কম কম এই যে ক্যালসিয়াম চ্যানেল, এটা কম কম স্টিমুলেশন হবে। কম কম স্টিমুলেশন হলে একদিকে হচ্ছে ক্যালসিয়াম ঢুকতেছে কম, আর বিটা আর গামা এদিক দিয়ে হচ্ছে পটাশিয়ামকে বের করে দিচ্ছে। এই যে পটাশিয়ামকে বের করে দিচ্ছে, ঠিক আছে? এই পটাশিয়ামকে বের করে দেওয়ার জন্য সেলের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা নতুন করে ঠিক হয় হচ্ছে আরো নেগেটিভে, ঠিক আছে? এখন তোমরা আমাকে বলো যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল যখন আরো নেগেটিভ হয়ে যাবে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে হাইপার পোলারাইজেশন। নরমাল থেকে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল সেল আরো বেশি নেগেটিভ হয়ে গেল, এটাকে বলা হয় হচ্ছে হাইপার পোলারাইজেশন। হাইপার পোলারাইজড স্টেটে সেলকে কি আমার স্টিমুলেট করতে বেশি পরিমাণ স্টিমুলেশন দরকার হবে, না অল্প স্টিমুলেশন করলেই সেল স্টিমুলেটেড হবে? বলো তো। ভাইয়া ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, ক্লিয়ারলি কি দেখতেছো না সবাই? ক্লিয়ারলি দেখা যাচ্ছে? দেখো তো। লেখা কি ক্লিয়ারলি বুঝতে পারতেছো সবাই? আচ্ছা, হাইপার পোলারাইজড স্টেটে আমার দরকার হবে বেশি, স্টিমুলেশন দরকার হবে বেশি, ঠিক আছে? হাইপার পোলারাইজড স্টেটে, হ্যাঁ, হাইপার পোলারাইজড স্টেটে আমার স্টিমুলেশন দরকার হবে বেশি। এখন তাহলে আমার অ্যাসিটাইলকোলিন, আমি দেখতেছি কি অ্যাসিটাইলকোলিন যখন M2 রিসেপ্টরে কাজ করবে তখন আমার এদিক দিয়ে বেশি বেশি সেল থেকে পটাশিয়াম বের হয়ে যাচ্ছে, এজন্য সেল নতুন করে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ঠিক করলো হাইপার পোলারাইজড স্টেটে, মানে আরো বেশি নেগেটিভ হয়ে গেল। তাহলে সেলকে আমার স্টিমুলেট করতে উদ্দীপনা দিতে হবে বেশি, স্টিমুলেশন দিতে হবে বেশি। আর এদিক দিয়ে যেহেতু কম কম ক্যালসিয়াম ঢুকতেছে, কম কম ক্যালসিয়াম ঢুকলে হার্টের কন্ট্রাকশন হবে কম কম, তাহলে আমি হার্টবিটও পাবো কম,
তাহলে আমার অ্যাসিটাইলকোলিন যেটা, অ্যাসিটাইলকোলিনের মেইন কাজ কি? অ্যাসিটাইলকোলিনের কাজ হচ্ছে একদিকে সে সেলের যে ক্যাটায়নিক লোড, ঠিক আছে, ক্যাটায়নিক লোড মানে কি, ক্যাটায়ন ঢুকা সেলের ভিতরে, ক্যাটায়নিক লোডটা কমাই দিচ্ছে, ঠিক আছে। বিটা বিটা রিসেপ্টরটা কি করতো? বিটা রিসেপ্টর হচ্ছে বেশি বেশি ক্যালসিয়াম ঢুকাইছিল। বেশি বেশি ক্যালসিয়াম কেন ঢুকতে পারে? বেশি বেশি ক্যালসিয়াম ঢুকতে পারে কারণ ফসফেট এখানে বেশি যুক্ত হয়েছিল। কিন্তু M2 রিসেপ্টর যেটা, কোলিনার্জিক রিসেপ্টরগুলা সেলের মধ্যে ফসফোরাইলেশনটা করায় কম। এই যে ফসফেটটা যে এই রিসেপ্টরে যুক্ত হয় এটা করায় কম, এজন্য ফসফোরাইলেটেড হয় কম, এজন্য ক্যাটায়নিক লোডও কমে যায়। তাহলে একদিকে কন্ট্রাকশনও হচ্ছে কম, আরেকদিকে হচ্ছে স্টিমুলেট করতে আমার বেশি শক্তি দরকার হচ্ছে। তাহলে দেখো হার্টবিটটা কিভাবে কমবে? আমি এই যে স্টিমুলেট করতে এতটুকু পর্যন্ত আসতে হলো, এতটুকু আসার পরে পাইলাম একটা হার্টবিট, ঠিক আছে। তারপরে হচ্ছে আবার হাইপার পোলারাইজ স্টেটে চলে গেল, আবার একটা হার্টবিট পেলাম। তাহলে দেখো এই জায়গায় আমি পাইছিলাম কয়টা? 3টা হার্টবিট পাইছিলাম। ধরো এটা সে 10 সেকেন্ড, হ্যাঁ 10 সেকেন্ডে এখানে ধরো আরো একটা হার্টবিট তৈরি হয়ে গেছে। লাল লাল দাগের ক্ষেত্রে আগের আগে যে পজিশন ছিল ওখানে আমি ধরো 4টা, 10 সেকেন্ডে যেখানে 4টা বিট পাইছিলাম আগে, যখন অ্যাসিটাইলকোলিন এসে কাজ করতেছে তখন আমি হার্টবিট পাচ্ছি 2টা, ঠিক আছে। তাহলে অর্ধেক কমে গেছে। তাহলে আমরা কি পাচ্ছি আলটিমেটলি? যে কোলিনার্জিক রিসেপ্টর যখন কাজ করে, কোলিনার্জিক রিসেপ্টর হচ্ছে আমার হার্টবিট কমাচ্ছে, হার্টের ক্যাটায়নিক লোড কমাচ্ছে, হার্টের কন্ট্রাক্টিলিটি কমাচ্ছে, হার্টবিট কমাচ্ছে। কারণ কি হার্টবিট কমে গেছে কেন? যে হাইপার পোলারাইজড হয়ে যাচ্ছে সেলটা, আর হচ্ছে ক্যাটায়নিক লোড কমে গেছে সেলে, এজন্য হচ্ছে আমি এটা কম পাচ্ছি। ঠিক আছে, সবাই বুঝছো এতটুকু যে কোলিনার্জিক রিসেপ্টর কেন কমাচ্ছে? ঠিক আছে, কোলিনার্জিক রিসেপ্টর কিভাবে কমাচ্ছে আর অ্যাড্রেনার্জিক রিসেপ্টরের কাজ কি? বাড়ানো, ঠিক আছে। কোলিনার্জিক রিসেপ্টর তাহলে আমার কি কি করতেছে? কোলিনার্জিক রিসেপ্টর হচ্ছে একদিকে সেলকে হাইপার পোলারাইজড করে দিচ্ছে, আরেকদিকে কি করতেছে? আরেকদিকে হচ্ছে ফসফোরাইলেশন কমাচ্ছে, ক্যালসিয়াম চ্যানেলগুলোর ফসফোরাইলেশন কমাচ্ছে। ফসফোরাইলেশন কমাইলে আমার ক্যালসিয়াম ঢুকবে কম, তাহলে সেলের ভিতরে ক্যাটায়নিক লোড হবে কম, তাহলে কন্ট্রাক্টিলিটি হবে কম। তাহলে অ্যাসিটাইলকোলিন, এই যে অ্যাসিটাইলকোলিন কোথা থেকে রিলিজ হয়? ভ্যাগাস নার্ভ থেকে। কোলিনার্জিক রিসেপ্টর কি করতেছে? কন্ট্রাক্টিলিটি কমাচ্ছে, ক্যাটায়নিক লোড কমাচ্ছে, হার্টবিট কমাই দিচ্ছে। এই যে নতুন হার্টবিট কালো দাগ যেটা, এটা কমে গেছে, আগে ছিল বেশি। যখন সেল রেসিং মেমব্রেন পোটেনশিয়াল এই লেভেলে ছিল, এই লেভেল থেকে হার্টবিট অনেক বেশি পাইছিলাম, কিন্তু যখন হাইপার পোলারাইজড হয়ে গেছে সেলটা তখন আমি হার্টবিট পাচ্ছি কম, ঠিক আছে। তাহলে অ্যাড্রেনার্জিক রিসেপ্টর হচ্ছে আমার হার্টবিট বাড়াচ্ছে, আর কোলিনার্জিক রিসেপ্টর হচ্ছে কমাচ্ছে। M2 রিসেপ্টর কেন? এটা মানে হচ্ছে কোলিনার্জিক মাস্কুরানিক, এজন্য মাস্কুরানিক বলে, ঠিক আছে, এজন্য এটা M2। আচ্ছা, তাহলে এখন দেখো একটা জিনিস, যে আমরা এখন একটা নতুন টপিকে যাই, সেটা হচ্ছে এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝছো। আচ্ছা, আমার যে ইয়েটা ছিল তোমার হার্টের ক্ষেত্রে, হার্টবিট, ধরো হার্টবিট হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর এই যে এভাবে চলতেছে, ঠিক আছে, এটা হচ্ছে হার্টবিট। এটা ধরো হার্টবিট, আর এটা হচ্ছে এই এই গ্রাফে হচ্ছে টাইম, আর এখানে হচ্ছে হার্টবিটের সংখ্যা, ঠিক আছে। হার্টবিট 1 2 0.8 সেকেন্ডে 2টা, ঠিক আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে 1.6 সেকেন্ড, মানে একটা কার্ডিয়াক সাইকেলে বিটের সংখ্যা, ঠিক আছে, 1 2 3 4 5, হ্যাঁ। তাহলে এটা ধরো বিটের স্ট্রেংথ, এইদিকে ধরো স্ট্রেংথ, ঠিক আছে। এই গ্রাফে হচ্ছে স্ট্রেংথ, আর এদিকে হচ্ছে তোমার বিট নাম্বার, ঠিক আছে। তাহলে এখন দেখো
আহ, তোমার যে বিট নাম্বার এখানে দেখো যে স্ট্রেংথ হার্ট, এখানে ধরো বিট নাম্বার 70 থেকে 80, 70 এখানে ধরো বিট নাম্বার হচ্ছে 70, 70টা বিটের ক্ষেত্রে স্ট্রেংথ হচ্ছে এখানে, ঠিক আছে। 70টা থেকে আমি যখন 80 করলাম, 80 হয়ে গেল বিট, মানে বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টরকে আমি স্টিমুলেট করলাম, তাহলে বিট সংখ্যা বেড়ে গেল, ঠিক আছে। বিট সংখ্যা বাড়লে তাহলে বিট সংখ্যা বাড়লে আমার স্ট্রেংথ কিন্তু হঠাৎ করে বাড়বে না, ঠিক আছে। স্ট্রেংথ কখন বাড়বে? স্ট্রেংথ বাড়বে হচ্ছে 70, 80, 90, এখানে ধরো 90, বিট সংখ্যা এখানে 100, ঠিক আছে। মিনিটে 90, এটা হচ্ছে মিনিটে 70, এটা হচ্ছে মিনিটে 80, এটা হচ্ছে মিনিটে 90, মিনিটে 100। এরপরে কি করবো হঠাৎ করে এই যে এরকম করে, আচ্ছা এটা ধরো এতটুক, এটা ধরো এতটুক, হ্যাঁ এটা ধরো বাট, এই যে স্ট্রেংথ। আচ্ছা এখন দেখো কি হইছে, এখানে ধরো 110, এখানে ধরো 110, এখানে ধরো 110, এটা এই সবগুলো 110, 110, ঠিক আছে। এখন 110 এর ক্ষেত্রে দেখো যে 70 থেকে 80 তে বললাম বাড়লো না, 70 থেকে 110 পর্যন্ত যতক্ষণে গেলাম হুট করে কিন্তু স্ট্রেংথটা বাড়ে নাই, স্ট্রেংথটা বাড়ছে হচ্ছে আরো পরে, আরো কিছু সময় পরে। তাহলে এই জিনিসটাকে কি বলে? এই জিনিসটাকে বলা হচ্ছে স্টেয়ারকেস এফেক্ট, স্টেয়ার কেস এফেক্ট, ঠিক আছে। স্টেয়ারকেস এফেক্ট, স্টেয়ারকেস এফেক্টটা কি? স্টেয়ারকেস এফেক্টটা হচ্ছে আমি হার্টের, ধরো তোমার হার্টের বিট হচ্ছে 70, ঠিক আছে, মিনিটে 70টা, আমি মিনিটে 70টা থেকে হঠাৎ করে 110টা হয়ে গেল, ঠিক আছে। ধরো বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর তোমার স্টিমুলেটেড হলো, স্টিমুলেটেড হওয়ার পর 70 থেকে 110 এ চলে গেল তোমার হার্ট রেট, হার্ট রেট 10 এ চলে গেলে কিন্তু হার্টের স্ট্রেংথ, স্ট্রেংথ মানে কি? এটা হচ্ছে মায়োকার্ডিয়ামের স্ট্রেংথ, ঠিক আছে, মায়োকার্ডিয়ামের কন্ট্রাক্টাইলিটি, ঠিক আছে। মায়োকার্ডিয়ামের কন্ট্রাক্টাইলিটি কিন্তু তখনও বাড়বে না, বাড়বে কখন? আরেকটু কিছু সময় পরে, এই যে তখন এটা একটা স্টেয়ারের মতো লাগবে, ঠিক আছে, আস্তে আস্তে করে স্ট্রেংথটা বেড়ে যাবে। এই জিনিসটাকে বলা হচ্ছে স্টেয়ারকেস এফেক্ট, ঠিক আছে। মায়োকার্ডিয়াম, মায়োকার্ডিয়ামের ইয়ে যেটা তোমার স্ট্রেংথ কন্ট্রাক্টিলিটি যেটা, সেটা হচ্ছে হঠাৎ করে বাড়বে না, কিছু সময় পরে আস্তে আস্তে করে এভাবে স্টেয়ারের মতো বাড়বে। কিন্তু দেখো এই জায়গায় হচ্ছে প্ল্যাটিউ, ঠিক আছে। 110 এ যখন ছিলাম, 110 এর পরে কিন্তু আর বাড়তেছে না, একটা নির্দিষ্ট পর্যায়ে এসে কন্ট্রাক্টিলিটিটা সর্বোচ্চ হয়ে যায়, তখন হচ্ছে আমরা প্ল্যাটিউ পাই, ঠিক আছে, তখন আর বাড়ে না স্ট্রেংথটা, তখন ওই যে এই স্ট্রেট লাইনই পাই, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে প্ল্যাটিউ। আচ্ছা এখন আরেকটা জিনিস খেয়াল করো, যে এখানে ধরো একটা বিট, এখানে ধরো একটা বিট, এখানে ধরো একটা বিট, একটা নির্দিষ্ট সময় পর পর আমি সাইনাস বিট পাচ্ছিলাম। সাইনাস বিট মানে কি? নরমাল বিট যেটা, এটাকেই বলা হচ্ছে সাইনাস বিট, ঠিক আছে। এখন দেখো এটা ধরো হার্ট, ঠিক আছে, এটা ধরো হার্ট, হার্টের এই চিত্রটা দেখবা, এখন হার্টের জন্য এই চিত্রটা দেখবা। এখানে হচ্ছে আমার এসএ নোড ছিল, এখানে হচ্ছে এবি নোড ছিল, এখানে বান্ডল অফ হিজ, হ্যাঁ এখানে বান্ডল অফ হিজ, এখানে হচ্ছে পারকেনজি ফাইবার, ঠিক আছে। তাহলে দেখো হার্টের আমি যখন এই জায়গায় স্টিমুলেটেড করলাম, তখন আমার এসএ নোড থেকে এবি নোডে আসলো, এবি নোড থেকে পারকেনজি ফাইবার হয়ে বিটটা ছড়ানোর পর আমি একটা বিট পাই, হার্টের বিট পাই। এখন ধরো আমরা জানি হচ্ছে হার্ট মাসেলের ক্ষেত্রে এগুলো হচ্ছে অটো রিদমিসিটি থাকে, মানে হার্ট মাসেল নিজে নিজে মাঝে মাঝে, তুমি যদি হার্টে কোনো স্টিমুলেশন না দাও, ধরো ভেন্ট্রিকলে কোনো স্টিমুলেশন আসতেছে না, ভেন্ট্রিকলে যদি কোনো স্টিমুলেশন না আসে, তখন নিজে নিজে ভেন্ট্রিকলে একটা স্টিমুলেশনের জন্য ভেন্ট্রিকল একটা নিজের একটা পয়েন্ট বানাই ফেলবে, এটাকে বলা হয় হচ্ছে একটোপিক ফোকাস। একটোপিক, একটোপিক প্রেগন্যান্সি পড়ছো না অ্যানাটমিতে? একটোপিক ফোকাস, ঠিক আছে। এটা মানে হচ্ছে অ্যাবনরমাল জায়গায় যদি বিট তৈরি হওয়া শুরু হয়ে যায়, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে একটোপিক ফোকাস। এখন দেখো তুমি হার্ট একটা নরমাল বিটে বিট করতেছিল, কিন্তু একটা একটোপিক জায়গায় একটা এক্সট্রা সিস্টোল তৈরি হলো, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে এক্সট্রা সিস্টোল। তো আমি এই জায়গায় এটাকে এই জায়গায় পুট করি, গ্রাফের এই জায়গায় পুট করি এক্সট্রা সিস্টোলটাকে, ঠিক আছে, এটা হচ্ছে এক্সট্রা সিস্টোল, এক্সট্রা সিস্টোল, ঠিক আছে। এখন দেখো এক্সট্রা সিস্টোল যখন তৈরি হইলো, এখানে সিস্টোল মানে কি? সিস্টোল মানে হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল দিয়ে ক্যালসিয়াম ঢুকতেছে, আমি বেশি বেশি প্ল্যাটিউ পাচ্ছি। আচ্ছা একটা নরমাল কমন সেন্স চিন্তা করো, তোমার হার্টের বিট যখন 70 হবে, তখন মানে কি মিনিটে 70 বার অ্যাকশন পটেনশিয়াল তৈরি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ সবাই?
আচ্ছা, ইফাত বলছো যে কোলিনার্জিক রিসেপ্টরের নাম M2 কেন? আচ্ছা, এটা মাস্কুরনিক কোলিনার্জিক রিসেপ্টর যেগুলা, এটা হচ্ছে ফার্মাকোলজির একটা আলাদা টপিক। এটার উপর তোমার যদি বেশি ইন্টারেস্ট থাকে তাহলে এটার উপর আলাদা করে এপিনেফ্রিন নরএপিনেফ্রিনের রিসেপ্টরের উপর আলাদা একটা ক্লাস নেওয়া যাবে, ঠিক আছে? এটা বিশাল আলোচনা, এটার উপর আলাদা করে ক্লাস নিব, সমস্যা নেই, ঠিক আছে? এপিনেফ্রিন এটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেমের একটা টপিক ফার্মাকোলজির। হার্টটা আউট অফ ফ্রেম, আচ্ছা এই যে এবারে দেখা যাচ্ছে, দেখো তো। আচ্ছা, তাহলে আমরা দেখছিলাম কি, আমরা দেখছিলাম হচ্ছে হার্টের তোমার যে ইয়েটা থাকে, অ্যাড্রেনার্জিক রিসেপ্টর কি হার্টের কন্ট্রাক্টিলিটি বাড়ায়। হার্টের কন্ট্রাক্টিলিটি বাড়া মানে কি বেশি বেশি ক্যালসিয়াম ঢুকা, হার্টের ক্যাটায়নিক লোড বেশি বেশি হওয়া, ঠিক আছে? তাহলে একটা হার্টের বিট যদি তোমার 70 হয়, তার মানে 70 মানে কি, একটা হার্টের বিট 70 মানে হচ্ছে মিনিটে 70টা অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয়, মিনিটে 70টা প্ল্যাটিউ ফেজ তৈরি হয়, মিনিটে 70 বার ক্যালসিয়াম ঢুকে, ঠিক আছে? 70 বার ক্যালসিয়াম ঢুকে মিনিটে, ঠিক আছে? তাহলে এর জন্য আমরা এক একটা বিট পাই। আচ্ছা, এখন দেখো তোমার হার্টে যে একটা এক্সট্রা একটোপিক ফোকাস তৈরি হইলো, এখানে তৈরি হওয়ার পরে কি করতেছে, নর্মালি আগে এখান থেকে তোমার ইলেকট্রিসিটি এসে কন্ডাকশনটা এভাবে পাস হচ্ছিল, ঠিক আছে? এখন যখন এখানে একটা এক্সট্রা জায়গায় তৈরি হলো, এটা তৈরি করলো কি, এটা করলো হচ্ছে আরো বেশি ক্যালসিয়াম ঢুকাইলো না, মানে সিস্টেম মানে কি বেশি ক্যালসিয়াম ঢুকা। সিস্টোলের জন্য তো আমার ক্যালসিয়াম ঢুকা লাগে। এই যে আমার যে এই গ্রাফটা ছিল, এই যে এখানে তো তোমার সেলের মধ্যে যে ক্যালসিয়াম প্ল্যাটোফেজে ক্যালসিয়াম ঢুকছিল না, তাহলে আমার যখন একটা এক্সট্রা তোমার একটোপিক ফোকাস তৈরি হলো, তখন কি হলো, সেলের ভিতরে এক্সট্রা বেশি ক্যালসিয়াম ঢুকলো। এখন তোমরা চিন্তা করো যে ফার্স্ট ক্লাসে যে পড়াইছিলাম কন্ট্রাকশনটা কি জন্য হচ্ছিল, কন্ট্রাকশনটা হচ্ছিল, আচ্ছা আমি ফিগারটা আরেকবার ড্র করি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। স্টেয়ারকেস এফেক্টটা মুছে দিলাম, ঠিক আছে? আচ্ছা দেখো, এই যে সেল ছিল, এটা ধরো মায়োকার্ডিয়ামের সেল। এখন ধরো এটা হচ্ছে আমার ক্যালসিয়াম, আমি সবুজ কালার দিয়ে আঁকি ক্যালসিয়াম চ্যানেলটা, এটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল, ঠিক আছে? আর লালটা হচ্ছে পটাশিয়াম চ্যানেল। এখন আর কালোটা হচ্ছে সোডিয়াম চ্যানেল, ঠিক আছে? ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। এখন আমি যখন হার্টকে স্টিমুলেশন দিছিলাম, তখন এই যে এটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল আরএমপি, আর এটা হচ্ছে থ্রেশহোল্ড পটেনশিয়াল। থ্রেশহোল্ড পটেনশিয়াল দিয়ে যখন থ্রেশহোল্ড পর্যন্ত পৌঁছানোর পর সোডিয়াম ঢোকার কারণে কি ডিপোলারাইজেশন হয়েছিল, তারপরে কি এই যে প্ল্যাটিউ ফেজ পাইছি না, তারপর হচ্ছে রিপোলারাইজেশন, এটা হচ্ছে রিপোলারাইজেশন ফেজ। রিপোলারাইজেশন ফেজে কি হয়, রিপোলারাইজেশন ফেজে হচ্ছে পটাশিয়াম বের হয়ে যায়, প্ল্যাটিউ ফেজে হচ্ছে ক্যালসিয়াম ঢুকে, আর পটাশিয়াম কিন্তু প্ল্যাটিউ ফেজে বাইরে হতে থাকে। যেহেতু পটাশিয়াম বাইরে হয় ক্যালসিয়াম ঢুকে, এর জন্য আমি একটা স্ট্রেট লাইন পাই। আর এটা হচ্ছে ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন মানে কি, ডিপোলারাইজেশন মানে হচ্ছে সোডিয়াম ঢুকা, এই যে এই ফেজটা হচ্ছে ডিপোলারাইজেশন ফেজ। আচ্ছা, এখন দেখো যে আমি যখন বেশি বেশি সিস্টোল হবে, বেশি বেশি সিস্টোল মানে কি, বেশি বেশি সিস্টোল, আচ্ছা আমরা এখানে আরেকটা জিনিস পড়ছিলাম না যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। এখানে ধরো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যদি আঁকি আমি, এই যে এটা ধরো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সার্কোপ্লাজমিক রেটিকুলাম সেলে, ঠিক আছে? আর এখানে ছিল কি, এখানে ছিল হচ্ছে অ্যাক্টিন আর মায়োসিন। এই যে অ্যাক্টিন আর মায়োসিন ফিলামেন্ট ছিল না, এই যে অ্যাক্টিন, আর এখানে হচ্ছে মায়োসিন, মায়োসিন, আর এই যে অ্যাক্টিনের জেড লাইন, এই দুটো হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট, আর এটা কি মাঝখানেরটা হচ্ছে মায়োসিন ফিলামেন্ট। আচ্ছা, যখন আমি বলতেছি যে সিস্টোল বেশি, সিস্টোল বেশি মানে কি বেশি বেশি ক্যালসিয়াম ঢুকা, বেশি বেশি ক্যালসিয়াম যখন ঢুকাচ্ছে, এখন দেখো একটা জিনিস যে নরমালি কি হয়েছিল, নরমালি হচ্ছে সোডিয়াম ঢুকার পরে ডিপোলারাইজেশন হইলো, এরপরের ফেজ হচ্ছে প্ল্যাটো ফেজ, মানে ক্যালসিয়াম ঢুকতেছে, পটাশিয়াম বের হচ্ছে, এরপরে ক্যালসিয়াম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ঢুকার পরে অফ হয়ে যায়, কিন্তু পটাশিয়াম তখনও বের হইতে থাকে, এজন্য আমি ডিপোলারাইজেশন ফেজটা পাই। এখন দেখো ক্যালসিয়াম যে ঢুকছিল, ক্যালসিয়ামটা ঢুকে কি করে, ক্যালসিয়ামটা ঢুকে
আবার এই যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম বের হয়, ক্যালসিয়াম বের হয়ে এই যে এখানে ট্রপোমায়োসিন ছিল, যে ট্রপোমায়োসিনের সাথে তোমার বাইন্ড করতো ক্যালসিয়ামটা, ঠিক আছে? যারা আগের ক্লাস করছো তারা জানো প্রসেসটা যে কি হয়। ক্যালসিয়াম ঢুকে ট্রপোমায়োসিনের সাথে বেশি বেশি বাইন্ড করে, বেশি বেশি বাইন্ড করা মানে অ্যাক্টিন মায়োসিনের ক্রস ব্রিজিংটা বেশি হয়, অ্যাক্টিন মায়োসিনের ক্রস ব্রিজিং বেশি মানে কন্ট্রাকশন বেশি বেশি। এখন দেখো ক্যালসিয়ামটা কাজ করে আবার কি করে, ক্যালসিয়ামটা কাজ করে আবার সার্কোপ্লাজমিক রেটিকুলামে ফেরত গেছিল। হ্যাঁ, এখন তোমার যদি একটা কাজ করো যে তুমি মিনিটে 70টা বিট যখন ঢুকছিল, 70 বার ক্যালসিয়াম ঢুকে 70 বার ট্রপোমায়োসিনের সাথে বাইন্ড করছে, এজন্য 70 বার তুমি কন্ট্রাকশন পাইছিলা। কিন্তু দেখো যখন মিনিটে তোমার বিট 130 120 হয়ে যায়, তার মানে কি বেশি বেশি ক্যালসিয়াম ঢুকতেছে মিনিটে, 120 বার 30 বার ক্যালসিয়াম ঢুকতেছে, কিন্তু তখন হয় কি, তখন হচ্ছে ক্যালসিয়ামগুলা বের হয় সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে, কিন্তু ক্যালসিয়ামগুলো আবার ঢুকার সময় পায় না, ঢুকার আগে আরেকটা বিট শুরু হয়ে যায়। ঠিক আছে, সার্কোপ্লাজমিক রেটিকুলামে যে আবার ঢুকতো, ওই ঢুকার সময়টা পাবে না। ওই ক্যালসিয়াম যেগুলো সাইটোপ্লাজমে রয়ে গেছিল, এটা তো সাইটোপ্লাজম, ঠিক আছে, সাইটোপ্লাজমে ক্যালসিয়াম যেগুলো রয়ে গেছিল ওগুলা আবার সার্কোপ্লাজমিক রেটিকুলামে ঢোকার সময় পায় না, এজন্য বেশি সময় ক্যালসিয়ামটা এখানে রয়ে যায়, ঠিক আছে, সেলের ভিতর রয়ে যায়। তাহলে বেশি সময় ক্যালসিয়াম রয়ে গেলে তোমার বেশি পরিমাণ ক্যালসিয়াম ট্রপোমায়োসিনের সাথে বাইন্ড করবে, তাহলে আরো বেশি শক্তিশালী কন্ট্রাকশন পাবো। এই জন্য দেখো এখানে নর্মালি যে তোমার একটা টপিক ফোকাস তৈরি হয়েছে, এখানে এই জন্য অতিরিক্ত ক্যালসিয়াম ঢোকার কারণে হার্টের বিটটা বেড়ে যায়। তখন হার্টের বিটটা যখন বেড়ে যায়, তখন এই জন্য পাই কি আমরা এই যে আরো শক্তিশালী কন্ট্রাকশন পাই, স্ট্রেনটা তখন বেড়ে যায়। এই যে হার্টের পরবর্তী কন্ট্রাকশন যেগুলা, এগুলা আগেরটা ধরো এই লেভেলে থাকলে পরেরগুলা স্ট্রেংথ আরো বেড়ে যায়। কারণ কি, কারণ ক্যালসিয়াম যেগুলো বের হয় সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে, ওগুলো আবার ঢোকার সময় পায় না, এর আগে আরেকটা বিট চলে আসে। এই জন্য ক্যালসিয়াম যেহেতু ঢোকার সময় পায় না, তার মানে সাইটোপ্লাজমে ক্যালসিয়াম বেশি, আর সাইটোপ্লাজমে ক্যালসিয়াম বেশি মানে বেশি বেশি ট্রপোমায়োসিনের সাথে বাইন্ড করবে, তাহলে কন্ট্রাকশনের শক্তিশালী বেশি হবে। তার মানে বিট বাড়া মানে আমার কন্ট্রাক্টাইলিটিটা বেড়ে যাওয়া, ঠিক আছে। যেহেতু ক্যালসিয়ামগুলো এদিক দিয়ে বের হওয়ার সময় পাচ্ছে না, আবার সার্কোপ্লাজমিক রেটিকুলামেও ঢোকার সময় পাচ্ছে না, এজন্য আমার কন্ট্রাকশনের ফোর্সটা বেড়ে যাবে, ঠিক আছে। এজন্য যখন এক্সট্রা একটা একটোপিক ফোকাস তৈরি হবে, তখন আমার কন্ট্রাকশনের ফোর্সটা বেড়ে যাবে, ঠিক আছে। এতটুকু বুঝছো কিনা সবাই বলো? তার মানে বিট বেশি মানে একটা এক্সট্রা তোমার ইয়ে যদি তৈরি হয়, একটোপিক ফোকাস যদি তৈরি হয়, তাহলে আমার যে কন্ট্রাকশনের ফোর্সটা ওইটা বেড়ে যাবে পরেরগুলা, ঠিক আছে। এজন্য এক্সট্রা সিস্টোল যে তৈরি হলো, এই এক্সট্রা সিস্টোলের পরে যে আমি কন্ট্রাকশনটা বেশি পাচ্ছি, এই যে কন্ট্রাকশনের ফোর্সটা যে বেশি পাচ্ছি এক্সট্রা সিস্টোলের পরে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে, একটা নাম আছে, এটার নাম হচ্ছে এক্সট্রা সিস্টোল পোটেনশিয়েটর। এক্সট্রা সিস্টোল পোটেনশিয়েটর, ঠিক আছে। কারণ এখানে এতটুকু পর্যন্ত আমার কোনো সমস্যা ছিল না, এখানে তৈরি হলো কি একটা একটোপিক ফোকাসের জন্য আমার একটা এক্সট্রা সিস্টোল তৈরি হলো। এক্সট্রা সিস্টোল মানে ক্যালসিয়াম বেশি বেশি ঢুকে যাওয়া, ক্যালসিয়াম বেশি বেশি ঢুকে যাওয়ার জন্য এর পরের বিটগুলা আমি বেশি বেশি পাচ্ছি, কারণ ক্যালসিয়ামগুলো আবার সার্কোপ্লাজমিক রেটিকুলামে ব্যাক করার সময় পায় না, আবার এদিক দিয়ে বের হয়ে যাওয়ার সময় পায় না, বের হওয়ার আগে আরেকটা বিট চলে আসে, ঠিক আছে। এজন্য আমার কন্ট্রাকশন ফোর্স অফ কন্ট্রাকশনটা বেশি হচ্ছে, এটাকে বলা হচ্ছে এক্সট্রা সিস্টোল পোটেনশিয়েটর। এটা বুঝছো কিনা সবাই বলো? আচ্ছা, এক্সট্রা সিস্টোল পোটেনশিয়েটরটা বুঝছি আমরা। তাহলে এখন আমরা একটা পরের টপিকে চলে যাব, যে এতটুকু পর্যন্ত বুঝলো, অনেক কিছু বুঝে ফেলছো, ঠিক আছে। এখন আমরা যাব হচ্ছে ক্লিনিক্যাল সাইড। ক্লিনিক্যাল সাইডটা কি, আমি আবার এটা মুছে দিই। আচ্ছা, ক্লিনিক্যাল সাইডে যাওয়ার আগে একটা জিনিস বলে রাখি, ধরো এটা যদি তোমার হার্ট হয়, এটা ধরো হার্ট,
আর হার্টের এসএ নোড থাকে এখানে, এবি নোড থাকে এখানে, এখানে থাকে হচ্ছে বান্ডল অফ ভিস, আর এই যে এটা হচ্ছে পারকেনজি ফাইবার, ঠিক আছে। আর হার্টের মাস এসএ নোডে তোমার অ্যাক্টিভিটি বেশি হওয়া মানে হচ্ছে হার্টের অ্যাক্টিভিটি বেশি, এসএ নোড, এটা হচ্ছে এসএ নোড। হার্টের এসএ নোডে অ্যাক্টিভিটি বেশি মানে হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে ক্রোনোট্রপিক। ক্রোনোট্রপিক। এবি নোডে অ্যাক্টিভিটি বেশি হওয়া মানে হচ্ছে এটাকে বলা হচ্ছে ড্রোমোট্রপিক। ড্রোমোট্রপিক। আর পারকেনজি ফাইবারে অ্যাক্টিভিটি বেশি হওয়া মানে হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে বাথমোট্রপিক। ব্যাথমোট্রপিক। আর এই যে এখানে ভেন্ট্রিকুলার মাসল থাকে না, ভেন্ট্রিকুলার মাসলের মধ্যেই তো তোমার পারকেনজি ফাইবার গুলো থাকে, ঠিক আছে। এই ভেন্ট্রিকুলার মাসলের মধ্যে যদি অ্যাক্টিভিটি বেড়ে যায় এটাকে বলা হয় হচ্ছে আয়োনোট্রপিক। তাহলে আমার এসএ নোড থেকে বেশি বেশি ইম্পালস যাওয়া মানে হচ্ছে হার্টের ক্রোনোট্রপিক অ্যাক্টিভিটি বেড়ে গেছে। এবি নোড থেকে বেশি বেশি ইম্পালস মানে হচ্ছে ড্রোমোট্রপিক অ্যাক্টিভিটি বেড়ে গেছে। পারকেনজি ফাইবার দিয়ে যখন বেশি বেশি কন্ডাকশন হয় তার মানে হচ্ছে ব্যাথমোট্রপিক অ্যাক্টিভিটি বেড়ে গেছে। আর হার্টের ভেন্ট্রিকুলার মাসল যখন বেশি বেশি কন্ট্রাকশন করবে এটাকে বলা হচ্ছে আয়োনোট্রপিক অ্যাক্টিভিটি বেড়ে গেছে হার্টের, ঠিক আছে। তাহলে বেশি বেশি এসএ নোড কাজ করা মানে এসএ নোডে বেশি বেশি ইম্পালস মানে হচ্ছে পজিটিভ ক্রোনোট্রপিক অ্যাকশন। এবি নোডের দিয়ে বেশি বেশি ইম্পালস পাস করা মানে হচ্ছে পজিটিভ ড্রোমোট্রপিক অ্যাকশন। পারকেনজি ফাইবার দিয়ে বেশি বেশি স্টিমুলেশন দেওয়া মানে হচ্ছে পজিটিভ ব্যাথমোট্রপিক অ্যাকশন। আর হার্ট মাসল বেশি বেশি কন্ট্রাকশন করা মানে হচ্ছে হার্টের ভেন্ট্রিকুলার মাসল বেশি বেশি কন্ট্রাকশন করা মানে হচ্ছে আয়োনোট্রপিক অ্যাকশন, ঠিক আছে। এখন একটা জিনিস, দেখো যে হার্টের ক্ষেত্রে আমরা দেখছিলাম কি প্ল্যাটিউ ফেসটা কি জন্য পাচ্ছিলাম। প্ল্যাটিউ ফেসটা এটা যদি একটা হার্ট মাসল হয়, এই যে হার্ট মাসলের মধ্যে আমরা এই যে এরকম করে একটা এরকম ফেসটা পাইছি, এটা মানে কি, এটা মানে হচ্ছে এতটুক থেকে এতটুক মানে হচ্ছে প্ল্যাটিউ ফেস। এই ফেজে কি হয়, ক্যালসিয়াম ঢুকে আর পটাশিয়াম বের হয়, ঠিক আছে। এই জন্য এই ফেজটার নাম হচ্ছে প্ল্যাটিউ ফেজ। আচ্ছা, তাহলে এই যে ক্যালসিয়ামগুলো ঢুকছিল, ক্যালসিয়ামগুলো আবার বের হয় কার মাধ্যমে? ক্যালসিয়ামগুলো আবার বের হয় হচ্ছে এখানে একটা ইয়ে থাকে তোমার, এখানে একটা চ্যানেল থাকে, এই চ্যানেল দিয়ে ক্যালসিয়াম বের হয়ে যায় আর সোডিয়াম ঢুকে, ঠিক আছে। এই সোডিয়ামগুলো আবার কিভাবে বের হয়? এই সোডিয়ামগুলো বের হয় হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প দিয়ে। তাহলে একটা জিনিস দেখো, আমার প্ল্যাটিউ ফেজে ক্যালসিয়াম যেগুলো ঢুকতেছিল ওগুলো আবার বের হয় হচ্ছে সোডিয়াম ক্যালসিয়াম পাম্প দিয়ে বের হয়ে যায়। ক্যালসিয়াম বের হয়, সোডিয়াম ঢুকে। এই সোডিয়াম, অতিরিক্ত সোডিয়াম আবার যেগুলো ঢুকে এগুলো কার মাধ্যমে বের হয়? সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে বের হয়ে যায়। এখন দেখো, তোমার কাছে ধরো একটা হার্ট ফেলিউরের রোগী আসছে, ঠিক আছে। এটা ধরো হার্ট। এখন ধরো এই রোগীর কি হার্ট ফেলিউর। হার্ট ফেলিউর মানে কি? হার্ট ফেলিউর মানে হচ্ছে ভেন্ট্রিকলটা আর কন্ট্রাকশন করতে পারতেছে না, ঠিক আছে। এখন ভেন্ট্রিকল যদি কন্ট্রাকশন করতে না পারে তুমি কি চাইবা? তুমি চাইবা হচ্ছে ভেন্ট্রিকলটা যেন কন্ট্রাকশন করতে পারে ঠিকভাবে। এখন ভেন্ট্রিকল যাতে কন্ট্রাকশন করতে পারে ঠিকভাবে, তার মানে কি তোমার হচ্ছে ভেন্ট্রিকল যাতে তার বেশি বেশি কন্ট্রাকশন করতে পারে, এজন্য তোমার ক্যালসিয়ামগুলো সেলের ভিতর রেখে দিতে হবে। তুমি যদি ক্যালসিয়ামগুলো সেলের ভিতরে রেখে দিতে পারো তাহলে তোমার হার্ট মাসলটা কন্ট্রাকশন হবে বেশি বেশি। এখন তুমি এটার জন্য কি করতে পারবা? এটার জন্য হচ্ছে একটা ডিজিটালিস, এটার নাম হচ্ছে ডিজিটালিস বলে, ঠিক আছে। ডিজিটালিস বা ডিজক্সিন।
ডিজিটালিস একটা ওষুধের নাম শুনবা তোমরা, খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ওষুধ। ঠিক আছে, ডিজিটালিসটা কি করে, ডিজিটালিসটা এখানে এই যে সোডিয়াম পটাশিয়াম পাম্পটা যে ছিল, সোডিয়াম পটাশিয়াম পাম্পটাকে বন্ধ করে দেয়। ডিজিটালিস যখন সোডিয়াম পটাশিয়াম পাম্পকে বন্ধ করে দিল, তখন সেলের ভিতর যে সোডিয়াম গুলা ঢুকছিল ওগুলো কিন্তু আর বের হতে পারে না। ঠিক আছে, এখন সেলের ভিতর যখন পর্যাপ্ত পরিমাণে সোডিয়াম থাকবে, তখন নিশ্চয়ই সেল আর সোডিয়াম নিতে চাইবে না, সে বলবে যে আমার ভিতরে পর্যাপ্ত পরিমাণ সোডিয়াম আছে, আমার আর সোডিয়াম লাগবে না। তাহলে এই যে এই সেলটাকে যে এই পাম্পটাকে যে বন্ধ করে দিল, সোডিয়াম পটাশিয়াম পাম্পকে, সোডিয়াম পটাশিয়াম পাম্পকে যে ডিজিটালিস বন্ধ করে দিল, এই জন্য কি হলো, সোডিয়াম আর বের হতে পারতেছে না সেল থেকে। তার মানে সেলের ভিতরে পর্যাপ্ত পরিমাণ সোডিয়াম আছে, পর্যাপ্ত পরিমাণ সোডিয়াম থাকা মানে সেলের ভিতর আর সোডিয়ামকে নিতে চাইবে না। তাহলে এই যে সোডিয়াম ক্যালসিয়াম পাম্প যেটা ছিল, এটার অ্যাক্টিভিটিও কমে যাবে, কারণ সেলের ভিতর তো আমার পর্যাপ্ত পরিমাণ সোডিয়াম আছেই। ঠিক আছে, সোডিয়াম পর্যাপ্ত পরিমাণ আছে, আমার তো আর সোডিয়াম লাগতেছে না। তাহলে এই যে সোডিয়াম ক্যালসিয়াম পাম্প যেটা কাজ করতেছিল, যেটার কাজ কি ছিল, যেটার কাজ ছিল হচ্ছে ক্যালসিয়ামকে বের করে দেওয়া আর সোডিয়ামকে ঢুকানো, এখন তার অ্যাক্টিভিটিও কমে যাবে। তার মানে সেলের ভিতর ক্যালসিয়ামও বেড়ে যাবে। আর সেলের ভিতর ক্যালসিয়াম বেড়ে যাওয়া মানে কি, বেশি বেশি ট্রপোনিন অ্যাক্টিন, বেশি বেশি অ্যাক্টিন মায়োসিন ক্রস ব্রিজিং, অ্যাক্টিন মায়োসিন ক্রস ব্রিজিং বেশি বেশি হবে। কারণ ক্যালসিয়াম যখন ট্রপোমায়োসিনে কাজ করে, তখন হচ্ছে অ্যাক্টিন মায়োসিন ক্রস ব্রিজিং হয়। তাহলে বেশি বেশি অ্যাক্টিন মায়োসিন ক্রস ব্রিজিং মানে হচ্ছে বেশি বেশি কন্ট্রাকশন। তাহলে আমি হার্ট ফেলিউরের রোগীর যখন তোমার ভেন্ট্রিকলটা কাজ করতে পারবে না, কন্ট্রাকশন করতে পারবে না, তখন তুমি যদি ডিজিটালিস দাও, ডিজিটালিসটা প্রথমে সোডিয়াম পটাশিয়াম পাম্পকে বন্ধ করবে। সোডিয়াম পটাশিয়াম পাম্প বন্ধ হওয়ার কারণে সোডিয়াম সেল থেকে বেশি বের হইতে পারবে না। সোডিয়াম যখন সেলের ভিতর থেকে বেশি বের হইতে পারবে না, তাহলে সোডিয়াম ক্যালসিয়াম পাম্প যেটা ছিল এটার অ্যাক্টিভিটিও কমে যাবে। সোডিয়াম ক্যালসিয়াম পাম্পের অ্যাক্টিভিটি কমে যাওয়া মানে হচ্ছে সেলের ভিতর ক্যালসিয়াম বেশি বেশি থেকে যাওয়া। বেশি বেশি ক্যালসিয়াম যখন থাকবে, ওই ক্যালসিয়ামগুলা বেশি বেশি অ্যাক্টিন আর মায়োসিনের, এই যে এখানে যে অ্যাক্টিন মায়োসিন ক্রস ব্রিজিং ছিল, বেশি বেশি ক্যালসিয়াম মানে হচ্ছে অ্যাক্টিন মায়োসিন ক্রস ব্রিজিং বেশি বেশি হওয়া, আর তার মানে হচ্ছে বেশি বেশি কন্ট্রাকশন হওয়া। ঠিক আছে, তাহলে আমি ডিজিটালিসের মাধ্যমে এই যে কন্ট্রাকশনটা আমি হার্ট ফেলিউরের রোগীকে, তাহলে আমি ডিজিটালিস দিয়ে কন্ট্রাকশন বেশি বেশি পাচ্ছি হার্টে। ঠিক আছে, এতটুকু বুঝছো কিনা সবাই? ডিজিটালিসের কাজ হার্ট ফেলিউরের রোগী কেন ডিজিটালিস দিব, এটা বুঝছো সবাই? আচ্ছা, ইয়ে কি ক্লিয়ার দিতেছ এখন ইসরাত? আচ্ছা, এখন একটা জিনিস, মজার জিনিস হচ্ছে কি জানো, ডিজিটালিস আবার ভ্যাগাস নার্ভকে উত্তেজিত করে। ভ্যাগাস নার্ভ কোনটা ছিল, এই যে এটা হচ্ছে, এটা ধরো রাইট, এটা ধরো কত, রাইট ভ্যাগাস নার্ভ, ভ্যাগাস নার্ভ, আর এটা হচ্ছে কি এবি নোডের উপর কাজ করা হচ্ছে লেফট ভ্যাগাস নার্ভ। এখন আমরা ভ্যাগাস নার্ভের ক্ষেত্রে কি করছিলাম, ভ্যাগাস নার্ভ হচ্ছে তোমার হার্টের স্টিমুলেশনকে কমাই দেয়, তার মানে হার্ট কম কম কন্ট্রাকশন করে। ভ্যাগাস নার্ভ থেকে ওই যে আমরা ক্লাসে শুরুতেই পড়ছিলাম যে ভ্যাগাস নার্ভ থেকে অ্যাসিটাইলকোলিন সিক্রেশন হয়। অ্যাসিটাইলকোলিন হচ্ছে তোমার M2 রিসেপ্টরের উপর কাজ করে। M2 রিসেপ্টরের উপর কাজ করা মানে হচ্ছে তোমার কন্ট্রাকশন কম কম পাওয়া। তো ডিজিটালিস একটা মজার কাজ করে, সেটা হচ্ছে ডিজিটালিস এদিকে সোডিয়াম পটাশিয়াম পাম্পকে বন্ধ করে হার্টের কন্ট্রাক্টিলিটি বাড়াচ্ছে। সে আবার কি করে, এই যে ভ্যাগাস নার্ভটা যে আছে, এই ভ্যাগাস নার্ভ, এই রাইট ভ্যাগাস নার্ভ আর লেফট ভ্যাগাস নার্ভ, রাইট ভ্যাগাস নার্ভ আসছে হচ্ছে এস নোডে, আর লেফট ভ্যাগাস নার্ভটা হচ্ছে এবি নোডে। ঠিক আছে, এবি নোড।
এভি নোড। তো ডিজিটালিস কি করে, ভ্যাগাস নার্ভকে উদ্দীপ্ত করে। ভ্যাগাস নার্ভকে উদ্দীপ্ত করা মানে হচ্ছে কি, ভ্যাগাস নার্ভটা কি করে, এসএ নোডের কাজ করা আর এভি নোডের কাজ করা বন্ধ করে দেয়, ঠিক আছে, মানে কমাই দেয়। কমাই দেওয়া মানে কি, কমাই দেওয়া মানে হচ্ছে তাহলে এসএ নোড থেকে ইম্পালস কম যাবে, তাহলে হার্ট রেট আমি কমে যাবে। তাহলে একটা মজার জিনিস দেখো যে ডিজিটালিস একদিকে হার্টের কন্ট্রাক্টিলিটি বাড়াচ্ছে, তার মানে হার্ট রেট বাড়তেছে। আবার ডিজিটালিস কি হচ্ছে, ভ্যাগাস নার্ভের উপর কাজ করে হার্ট রেট কমাই দিচ্ছে। তাহলে এই যে একবার হার্ট রেট, তাহলে আমার কি সমস্যা তৈরি হবে, একবার হচ্ছে হার্ট রেট বেশি পাবো, একবার হচ্ছে হার্ট রেট কম পাবো। তাহলে এই হার্ট রেট বেশি একবার কম একবার বেশি পাওয়া মানে হচ্ছে সাইনাস বিট না, সাইনাস রিদম না, মানে একটা নির্দিষ্ট সময় পর পর যদি তুমি বিট পাও তাহলে এটাকে বলা হচ্ছে সাইনাস রিদম, ঠিক আছে। কিন্তু একবার ট্রাকিকার্ডিয়া ডিজিটালিস দেওয়ার ফলে কি হচ্ছে, ডিজিটালিস দেওয়ার ফলে একদিকে তোমার হার্টের কন্ট্রাক্টিলিটি বাড়তেছে, মানে হার্টবিট বাড়তেছে, আবার কি হইলো, আবার হচ্ছে এই যে তোমার ভ্যাগাস নার্ভের মাধ্যমে হার্টবিট কমে যাচ্ছে। তাহলে একবার ট্রাকিকার্ডিয়া পাচ্ছ, একবার ব্রাকিকার্ডিয়া পাচ্ছ। এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ঠিক আছে। তাহলে ডিজিটালিস হচ্ছে পুরানো ওষুধ, ঠিক আছে। ডিজিটালিস হচ্ছে একদিকে তোমার হার্ট রেট বাড়াচ্ছে, মানে সে দুই নৌকায় পা দিচ্ছে, ঠিক আছে। সে একদিকে হার্ট রেট বাড়ায়ও, আবার একদিকে কি করে হার্ট রেট কমায়ও, ঠিক আছে, ডিজিটালিস, ঠিক আছে। কারণ কি হার্ট রেট বাড়াচ্ছে কিভাবে, হার্ট রেট বাড়াচ্ছে হচ্ছে তোমার ক্যালসিয়াম, যে তোমার সোডিয়াম পটাশিয়াম পাম্পকে বন্ধ করার ফলে সেলের ভিতর বেশি বেশি ক্যালসিয়াম রয়ে যায়। বেশি বেশি ক্যালসিয়াম রয়ে যাওয়া মানে হচ্ছে হার্টের কন্ট্রাকশন বেশি বেশি হয়, তাহলে হার্টবিট বেশি পাচ্ছ। এটা দিবা কাদেরকে, হার্ট ফেলিউরের রোগী, যারা হার্ট ফেলিউরের রোগীকে দিবা, কারণ হচ্ছে তাদের হার্টের কন্ট্রাকশন পাওয়ার কমে যায়। তো কন্ট্রাকশন পাওয়ার বাড়ানোর জন্য তুমি ডিজিটালিস ওষুধটা দিলা, ঠিক আছে। এখন তুমি নিজেই কিন্তু ইয়ে করে ফেলতে পারবা, রোগীকে ট্রিটমেন্ট করে ফেলতে পারবা, হার্ট ফেলিউর রোগী তুমি নিজেই ট্রিটমেন্ট দিতে পারবা। তো আরেকদিকে এটা কি করতেছে, এসএ নোডের উপর রাইট ভ্যাগাস নার্ভটা কাজ করতেছে, আর এভি নোডের উপর কাজ করতেছে লেফট ভ্যাগাস নার্ভ। তো ডিজিটালিস আবার একই দিকে ভ্যাগাস নার্ভকে স্টিমুলেশন করে। ভ্যাগাস নার্ভকে উদ্দীপ্ত করা মানে কি, ভ্যাগাস নার্ভ কি এসএ নোড আর এভি নোডকে ইনহিবিট করে। যেহেতু ভ্যাগাস নার্ভ এসএ নোড আর এভি নোডকে ইনহিবিট করে, তাহলে আমার হার্ট রেট তখন কমে যায়। তো ডিজিটালিস কি করে, এই ভ্যাগাস নার্ভকে সাহায্য করে ইনহিবিট করার জন্য, ভ্যাগাস নার্ভকে স্টিমুলেট করে। ভ্যাগাস নার্ভ স্টিমুলেট করা মানে কি, ভ্যাগাস নার্ভ স্টিমুলেট করা মানে ব্রাকিকার্ডিয়া তৈরি হওয়া। তার মানে আমার যে ডিজিটালিস ওষুধটা, এটা একদিকে ট্রাকিকার্ডিয়া তৈরি করতেছে, আরেকদিকে কি করতেছে, ব্রাকিকার্ডিয়া তৈরি করতেছে। তাহলে এই ট্রাকিকার্ডিয়া, একবার ট্রাকিকার্ডিয়া হওয়া একবার ব্রাকিকার্ডিয়া হওয়ার যে জিনিসটা, এটাকে বলা হয় হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ঠিক আছে। এখন ধরো তোমার কাছে একটা রোগী আসলো যে তার হচ্ছে ভেন্ট্রিকুলার অ্যাট্রিয়াল ফ্লাটার, অ্যাট্রিয়াল ফ্লাটার তৈরি হয়েছে। অ্যাট্রিয়াল ফ্লাটার মানে কি, অ্যাট্রিয়াল ফ্লাটার, অ্যাট্রিয়াল ফ্লাটার। অ্যাট্রিয়াল ফ্লাটার মানে হচ্ছে এসএ নোড থেকে বেশি বেশি স্টিমুলেশন যাবে, মানে হচ্ছে মিনিটে 300-400 বিট। এসএ নোড থেকে যখন মিনিটে 300-400 বিট যাবে, এটাকে বলা হচ্ছে অ্যাট্রিয়াল ফ্লাটার, ঠিক আছে। অ্যাট্রিয়াল ফ্লাটার, এসএ নোড এত পরিমাণ উত্তেজিত হবে যে মিনিটে 300-400 বার বিট পাঠাইতে থাকবে। তাহলে 300-400 বিট পাঠানো মানে কি, এভি নোড দিয়ে বেশি বেশি, ধরো 300-400টার মধ্যে 100টা বিট প্রতি মিনিটে যাচ্ছে, ঠিক আছে। তার মানে ভেন্ট্রিকল 100 বার বিট দিচ্ছে, কিন্তু 300-400টার মধ্যে কি হয়, এসএ নোড দিয়ে সব 300-400টা বিটই কিন্তু এভি নোড দিয়ে যায় না, ঠিক আছে। ভেন্ট্রিকলের বিটটা আমি কখন পাচ্ছি, এসএ নোড থেকে এভি নোডে বিট যায়, সিগন্যাল যাওয়ার পরে এভি নোড থেকে পুরো ভেন্ট্রিকুলার মাসেলে ছড়াই যায়, ঠিক আছে। কিন্তু এসএ নোড থেকে এসএ নোড যখন 300-400টা পরিমাণ দেয়, 300-400টার মধ্যে সব সিগন্যাল এই এভি নোড দিয়ে যেতে পারে না। দেখা যায় হচ্ছে কিছু পরিমাণ সিগন্যাল হচ্ছে ডাই আউট হয়ে যায়, অ্যাট্রিয়ামের মধ্যে ডাই আউট হয়ে যায়, ঠিক আছে। তো এসএ নোড যখন 300-400 বার বিট দেওয়া শুরু করবে, এটাকে বলা হচ্ছে অ্যাট্রিয়াল ফ্লাটার। তো অ্যাট্রিয়াল ফ্লাটারের মধ্যে ধরো 100টা বিট ভেন্ট্রিকল দিয়ে যাচ্ছে, তার মানে এটা খুব ডেঞ্জারাস সিচুয়েশন, ঠিক আছে। তাহলে
তুমি করলা কি, তুমি করলা হচ্ছে তাকে কি করবা, ডিজিটালি ওষুধটা দিবা। ডিজিটালি ওষুধ দিলে কি হবে, ডিজিটালি ওষুধ দিবা কেন, তুমি তো বলতে পারো যে ভাইয়া টাকিকার্ডিয়া তৈরি হবে রোগীর মধ্যে, কারণ হার্টের কন্ট্রাকশন বেশি বেশি হবে। কিন্তু ডিজিটালিস দিলে ঠিক আছে কন্ট্রাকশন বেশি বেশি হচ্ছে, ধরো 300-400 থেকে বেড়ে অ্যাট্রিয়াম নতুন করে 500 বার বিট করা শুরু করছে অ্যাট্রিয়াম, তাহলে এটা কি অ্যাট্রিয়াল টাকিকার্ডিয়া হচ্ছে না? তো 500টা বিটের মধ্যে সে আবার কি করবে, ডিজিটালিস আবার একই দিকে ভ্যাগাস নার্ভকেও স্টিমুলেশন করবে, ঠিক আছে? ভ্যাগাস নার্ভকে স্টিমুলেট করার ফলে কি হয়, এবি নোড কম উত্তেজিত হয়। তার মানে 500টা বিটের মধ্যে আগে যেখানে 300-400টা বিটের মধ্যে আগে ধরো 100টা বিট এবি নোড দিয়ে পাস হচ্ছিল, যখন 500টা তুমি ডিজিটালিস দেওয়ার পর যখন নতুন করে 500টা বিট তৈরি হইলো, 500টা বিটের মধ্যে দেখা গেল যে 70টা বিট তোমার এবি নোড দিয়ে পাস হচ্ছে। কারণ হচ্ছে একদিকে এটার অ্যাট্রিয়াল টাকিকার্ডিয়া বাড়লো আরো, ঠিক আছে, কিন্তু আবার ভ্যাগাস নার্ভ উত্তেজিত হওয়ার জন্য এবি নোড আগে যেখানে 100টা পাস করতে দিত বিট, এখন নতুন করে শুধু 70টাকে পাস করতে দেয়, ঠিক আছে? তাহলে আমার মেইন টার্গেট হবে হচ্ছে ভেন্ট্রিকলে যাতে টাকিকার্ডিয়া না হয়, ভেন্ট্রিকল দিয়ে যাতে বেশি ইম্পালস পাস না করে, ঠিক আছে? এর জন্য আমি হচ্ছে ডিজিটালিসটা তখন দিব, ঠিক আছে? অ্যাট্রিয়াল ফ্লাডারের রোগী যখন আসবে, তাহলে অ্যাট্রিয়াল ফ্লাডারের রোগী যদি আসে, তাহলে তুমি ডিজিটালিস ওষুধটা দিবা। ডিজিটালিস ওষুধ দিবা কেন, কারণ হচ্ছে এদিকে অ্যাট্রিয়াল যতই টাকিকার্ডিয়া হোক সমস্যা নাই, তোমার যদি ভেন্ট্রিকলে তোমার অ্যারিথমিয়া টাকিকার্ডিয়া শুরু হয়ে যায়, ভেন্ট্রিকলে যদি বিট 200-300 হয়ে যায়, তখন কিন্তু রোগী মারা যাবে। তো তোমার টার্গেট হবে যাতে ভেন্ট্রিকলটা বেশি বেশি কন্ট্যাক্ট না করে, ঠিক আছে? এজন্য তুমি ডিজিটালিস ওষুধ দিবা। ডিজিটালিস ওষুধ দিলে কি হবে, এদিকে অ্যাট্রিয়ামের কন্ট্রাকশন আরো বেড়ে যাবে, ঠিক আছে, কিন্তু এদিকে ভেন্ট্রিকলে ইম্পালসটা তখন যাওয়ার পরিমাণ কমে যায়। আগে যদি 100টা যায়, নতুন করে যায় হচ্ছে 70টা। এজন্য তুমি ডিজিটালিস ওষুধটা দিবা তাহলে, ঠিক আছে? ডিজিটালিস হচ্ছে ভাইয়া, ডিজিটালিস এরকম এফেক্ট হলে লাভটা কি হলো, লাভটা হচ্ছে তোমার মেইন টার্গেট তো থাকে হচ্ছে ভেন্ট্রিকল যাতে বেশি বেশি কন্ট্রাকশন না করে। তুমি ভেন্ট্রিকলের সিগন্যাল যাওয়ার পরিমাণটা কমে যাচ্ছে, ঠিক আছে? ডিজিটালিস ওষুধটা এখন তেমন ইউজ করা হয় না, কিন্তু ডিজিটালিস হচ্ছে মানে ওয়াইডলি ইউজ, তো এই জন্য এখনো ডিজিটালিসটা পড়ায়, ঠিক আছে? হার্ট ফেলিউরের রোগীকে ডিজিটালিস দিবা। আর ভেন্ট্রিকলে যেহেতু এবি নোড দিয়ে সিগন্যাল যাওয়ার পরিমাণটা কমে যাচ্ছে ডিজিটালিস দেওয়ার ফলে, এর জন্য ডিজিটালিসটা ইউজ করা হয় আর কি। দিয়ে লাভ হচ্ছে তোমার এই যে ডিজিটালিস কখন দিবা, তোমার অ্যাট্রিয়াল ফ্লাটারের রোগীকে, অ্যাট্রিয়াল ফ্লাটারের রোগীকে মানে কি মিনিটে 300-400টা বিট এবি নোড দিয়ে যায়, তাহলে ভেন্ট্রিকল যদি মিনিটে 100 এর বেশি বিট করে, তোমার অ্যাট্রিয়াম যত বেশি বিট করুক সমস্যা নেই, তোমার যদি ভেন্ট্রিকলটা 200-300 পরিমাণ বিট করা শুরু করে, তখন কিন্তু রোগী মারা যাবে। এটাকে বলা হচ্ছে ভেন্ট্রিকুলার ফ্লাটার, ঠিক আছে? অ্যাট্রিয়াল ফ্লাটার হলে সমস্যা নেই, ভেন্ট্রিকুলার ফ্লাটার যদি হয়ে যায়, তাহলে কিন্তু রোগী মানে ডেথ হয়ে যাবে রোগী। তো তোমার মেইন টার্গেট যেহেতু ভেন্ট্রিকলের দিকে নজর রাখা, এই জন্য ডিজিটালিস ওষুধটা ইউজ করা হয়। সবাই বুঝছো কি না? তাহলে আমি ডিজিটালিস দিয়ে কি পাইলাম, ডিজিটালিসের আমার মেইন উদ্দেশ্য হচ্ছে হার্ট ফেলিউরের রোগীকে দিব। হার্ট ফেলিউরের রোগীকে কেন দিব, হার্ট ফেলিউরের রোগীকে দিব হচ্ছে তার হার্টের মাসেলের যে কন্ট্রাক্টাইলিটি কমে যায়, ওই কন্ট্রাক্টাইলিটি বাড়ানোর জন্য ডিজিটালিস ওষুধটা দিব। কিন্তু ডিজিটালিসের একটা সমস্যা হচ্ছে, ডিজিটালিস অনেক সময় অ্যাট্রিয়াল ফিব্রিলেশন তৈরি করতে পারে। কারণ কি, কারণ হচ্ছে ডিজিটালিস একই দিকে হার্টের কন্ট্রাক্টাইলিটি বাড়ায়, আবার আরেক দিকে হচ্ছে ভ্যাগাস নার্ভকে স্টিমুলেট করে। ভ্যাগাস নার্ভকে স্টিমুলেট করার জন্য ব্রাকিকার্ডিয়া তৈরি হয়, এজন্য অনেক সময় অ্যাট্রিয়াল ফিব্রিলেশন তৈরি হইতে পারে ডিজিটালিসের জন্য, ঠিক আছে? তারপর হচ্ছে তুমি আবার ডিজিটালিস কাকে দিবা, ডিজিটালিস দিবা হচ্ছে হার্ট তোমার অ্যাট্রিয়াল ফ্লাটার যাতে থাকে, অ্যাট্রিয়াল ফ্লাটারে দিবা। কারণ হচ্ছে তোমার মেইন টার্গেট থাকবে হচ্ছে ভ্যাগাস নার্ভকে স্টিমুলেশন করা। ভ্যাগাস নার্ভ স্টিমুলেশন হলে তোমার এবি নোড দিয়ে সিগন্যাল যাবে কম, তাহলে তোমার ভেন্ট্রিকুলার যে টাকিকার্ডিয়া ওইটা ডেভেলপ হওয়ার সুযোগ থাকবে কম, ঠিক আছে? এই জন্য তুমি অ্যাট্রিয়াল ফ্লাটারের রোগীদেরকে আমরা ডিজিটালিস দিয়ে থাকি, ঠিক আছে? আর হার্ট ফেলিউর রোগীদেরকে আমরা ডিজিটালিস দিই।
হার্ট ফেলিওরের রোগীকে দেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে হার্টের কন্ট্রাক্টিলিটি বাড়ানো, আর তোমার যে অ্যাট্রিয়াল ফাটার রোগীর উদ্দেশ্য হচ্ছে যাতে ভেন্ট্রিকুলার টাইকার্ডিয়া ডেভেলপ না করে, এভি নোট দিয়ে যাতে কম কম সিগন্যাল যায়, এজন্য আমরা ডিজিটাল ওষুধটা তাদেরকে দিই। ঠিক আছে, তো সবাই আশা করি বুঝছো। হ্যাঁ, ক্লাস আজকে এতটুকু পর্যন্তই, মায়োকার্ডিয়াম অ্যান্ড ইটস কন্ট্রাকশন পার্ট 2। সবাই ভালো থাকো। ঠিক আছে, আর কোনো কোশ্চেন যদি থাকে তাহলে আমাকে মেসেঞ্জারে, তো আমি আসছি, মেসেঞ্জারে আমাকে কোশ্চেন করবা। ঠিক আছে, ওকে।